পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের পর টর্চার সেলে নিয়ে উপড়ে ফেলা হতো দাঁত ও নখ। বৈদ্যুতিক শকের পাশাপাশি মূলত ৬টি পদ্ধতিতে নির্যাতন চালাত আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। গুমের শিকার হয়ে অনেকে বন্দী ছিলেন একটানা ৩৯১ দিন। তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। গুমের পর এই টর্চার সেলে এনে নানা কায়দায় করা হতো নির্যাতন। প্রতিটি সেলেই ছিল সিসিটিভি ক্যামেরা, আর তা দিয়ে চলত সার্বক্ষণিক পর্যবেক্ষণ। নির্যাতনের কারণে শারীরিক মানসিক দীর্ঘমেয়াদী ট্রমার মধ্যে পড়তে হয় গুমের শিকার ব্যক্তিদের। বিভীষিকাময় সেসব দিনের কথা তুলে ধরেছেন গুম হওয়া ২৫৩ জন। গেল ৪ঠা জুন সেই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় তদন্ত কমিশন। নারীদের ওড়না সরিয়ে গ্রিলের সঙ্গে হাত বেঁধে রাখা হতো, গ্লাস দিয়ে উপড়ে ফেলা হতো দাঁত, রিভলভিং চেয়ারে বসিয়েও চলত নির্যাতন। কখনো কখনো বাঁশ ব্যবহার করে মারধর করতেন নির্যাতনকারীরা। চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে দেওয়া হতো বৈদ্যুতিক শক, মুখে কাপড় দিয়ে ঢালা হতো গরম পানি। যেভাবে বন্দীদেরকে নির্যাতন করা হতো এবং তাদেরকে বন্দি করে রাখা হতো, এইটা খুবই বিভৎস এবং এটা অলরেডি আপনার বন্দীদের মুখ থেকে এই জবানবন্দিগুলো এসছে। এরপর জনসম্মুখে হাজিরের সময় নির্যাতনের চিহ্ন গোপনের কোনো চেষ্টাই বাদ দেয়নি গুমে জড়িতরা। এই যে গুমের সংস্কৃতি, এইটা কিন্তু একটা ভয়াবহ আকারে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং দায়মুক্তির সংস্কৃতি হিসাবে গড়ে উঠেছিল। তৎকালীন সরকার এবং সরকারের নিয়ন্ত্রণাধীন যেই বাহিনীগুলো ছিল, তারা কিন্তু এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন পর্যন্ত ১৮৫০ অভিযোগ পেয়েছে তদন্ত কমিশন। এর মধ্যে ১৩৫০ অভিযোগ যাচাই শেষে তৈরি করা হয়েছে প্রতিবেদন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৪-এর আন্দোলন যেন আবারও ফিরিয়ে আনলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা ব্লকেটের স্মরণে প্রতীকী মিছিল আর চিত্র প্রদর্শন করেন তারা। স্বৈরাচার বিরোধী স্লোগানে মুখর করে তোলেন সড়ক। তবে আন্দোলনের স্বপ্ন পূরণ হওয়া নিয়ে আক্ষেপ অনেকের। বৃহস্পতিবার বিকেলে যেন ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলন আবার ফিরে আসে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায়। স্বৈরাচারের বিরুদ্ধে শিহরণ জাগানো সেই স্লোগানে মুখর হয় সড়ক। তবে এ প্রতিবাদ মিছিল প্রতীকী। গণ অভ্যুত্থানের সেই বাংলা ব্লকেটের দিনটি স্মরণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আয়োজন। এর আগে আন্দোলনের উত্তাল সময়ের চিত্র প্রদর্শন করা হয় সড়কে। আমরা 10ই জুলাই যে আন্দোলন শুরু করেছিলাম, সেটি আমাদেরকে পৌঁছে দিয়েছিল গণভবনের সেই মার্চ পর্যন্ত। আমরা সেই স্বৈরাচারী সরকারকে হটাতে সক্ষম হয়েছি। সেম ম্যানার আমরা ওই দিন রাজপথে দাঁড়িয়ে যাই। আমাদের দেখা দেখিতে আশেপাশে ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা চলে আসে এবং আমাদের কর্মসূচি সফল করে। স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও যে স্বপ্ন নিয়ে রাজপথে ছিলেন শিক্ষার্থীরা, তা এখনো পূরণ হয়নি বলে আক্ষেপ অনেকের। শেখ হাসিনা গিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার কি পতন হয়েছে? ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। আমরা এই গুটি কয়েক 15-10 জন যেখানে আমরা ওই দিন 10 জুলাই দাঁড়িয়েছিলাম, আমরা এখান থেকে আবারও শপথ নিচ্ছি, এই রাষ্ট্রের এই ফ্যাসিবাদী ব্যবস্থা আমরাই ভাঙবো একদিন। আন্দোলন আজকে সফল, কিন্তু আমরা যা চেয়েছিলাম, যে বৈষম্য আমরা চেয়েছিলাম যে আমরা বৈষম্য না থাক, সেই বৈষম্য এখনো বাংলার মাটিতে রয়েছে। গেল বছরের 10 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একাত্মতা ঘোষণা করে সেদিনই মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনেক রাজনৈতিক দল গণ অভ্যুত্থান স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরে পুরনো বাস টার্মিনালে সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিচার ও সংস্কার না করে এই নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে সরকার ও রাজনৈতিক দল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের ভায়না মোড়ে পথসভা করে এনসিপি। দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বিকেলে নড়াইল শহরের পুরনো বাস টার্মিনালে সমাবেশ করে এনসিপি। এ সময় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগির জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তারা মনে করে ক্ষমতা পরিবর্তনের জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল। দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের কাছে রাজনীতিবিদদের জবাবদিহি করতে হবে। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনাও করেন তিনি। অতীতের যে রাজনীতিক যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দিব। এই রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়ব। বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রা কর্মসূচি পালন করে এনসিপি। অংশ নেয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরো জুলাই সনদ নয়, গণ অভ্যুত্থানের অংশটুকু সংবিধানে রাখা যেতে পারে বলে প্রস্তাব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি একথা জানান। তবে নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই ঘোষণাপত্রকে মূলনীতি ধরে রাষ্ট্র পরিচালনার আহ্বান এনসিপির। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা, এ তিন বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয় সকল রাজনৈতিক দল। বৃহস্পতিবারের এ বৈঠকে অনেক বিষয়ে ভিন্নমত থাকলেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত দলগুলো। বৈঠক শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় হবে এই বিষয়ে আরও আলোচনা হবে। বিভিন্ন যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পাওয়া গেছে তার ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দুটো বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকে একটি নীতিমেলা করে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দেন প্রতিনিধিরা। সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। জ্যেষ্ঠতম দুইজন বিচারকের মধ্যে থেকে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটা এখানে বিচার বিভাগের পৃথকীকরণ এবং সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য মঙ্গলজনক হবে। সংসদের উচ্চকক্ষের গঠন প্রণালী ঠিক করার পর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব বিএনপির। জুলাই সনদের গণঅভ্যুত্থান অংশটুকু সংবিধানের চতুর্থ তফসিলে রাখার প্রস্তাব দেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। যে জরুরি অবস্থা জারি করার পরেও রাইট টু লাইফের সাথে সংযুক্ত কোনো ফান্ডামেন্টাল রাইট এখানে লঙ্ঘন করা যাবে না, এটা বাদ রাখতে। এটাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কনভেনশন আছে। গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি, আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। তবে নতুন সংবিধান প্রণয়ন ও জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে, প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। দলগুলোর সহযোগিতা থাকলে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি সম্ভব বলে আশা করে কমিশন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এবারে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদী দল। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি জামায়াতের। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দল দুটির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা এবং শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা উপলক্ষে এই আয়োজন। সাংবাদিকদের সংগঠন বিএফইউজে এবং ডিইউজের উদ্যোগে এ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব শুরুতে বিএনপি দিয়েছে। এ নিয়ে বিএনপির বিরুদ্ধে অনেকের দেয়া বক্তব্য দুঃখজনক। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য ভোটের জন্য জীবন দিয়েছে, তাই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and he deserves thanks for that.
আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তর্ক বিতর্ক হতে পারে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কাম্য নয়। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম এর ব্যবহার থাকছে না। এছাড়া নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না রাখা এবং নতুন দল নিবন্ধনের আবেদনে প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির ৮ম সভা অনুষ্ঠিত হয়। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অংশ নেন 4 কমিশনার, সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা। গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের মতো একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটারেরা। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম এর ব্যবহার থাকছে না বলেও জানান তিনি। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না। প্রতীক বরাদ্দের বিষয়ে কমিশনার জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে তালিকায় রাখেনি নির্বাচন কমিশন। নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে করেছে। নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এছাড়াও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক তদন্তে অপরাধের সংশ্লিষ্টতা না পেলে আসামিকে খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধিতে এই সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো মামলায় তদন্ত কর্মকর্তার প্রাথমিক প্রতিবেদনে আসামির সংশ্লিষ্টতা থাকতে হবে। তা না হলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ওই আসামিকে খালাস দিতে পারবেন। ভুয়া মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ভোগান্তি থেকে রক্ষায় এ সংশোধন আনলো আইন মন্ত্রণালয়। গেল বছরের আগস্ট থেকে অনেককে ভুয়া মামলায় আসামি করার ঘটনায় দেশজুড়ে সমালোচনা হয়। এরই জেরে ফৌজদারি কার্যবিধি সংশোধনের ইঙ্গিত দিয়েছিলেন আইন উপদেষ্টা। জেলা ও দায়রা জজ সহ বিচার বিভাগের 18 কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অবসরে পাঠানো বিচারকদের মধ্যে বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মুজিবুর রহমান, এহসানুল হক জেলা ও দায়রা জজ পদমর্যাদার। এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম জজ AKM এনামুল করিম। দুদকের মামলায় অর্থনীতিবিদ আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। এ সময় তার পরিবারের সদস্যরাও ডিবি কার্যালয়ে আসেন। ঋণ জালিয়াতি করে জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। একই মামলায় তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ 23 জনকে আসামি করা হয়েছে। অধ্যাপক ডক্টর
আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। 2009 সালে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন তিনি। পুরোটা সুষ্ঠু তদন্ত চাই। এভাবে করে কাউকে আমরা কোনো রকমের কাগজপত্র দেখি নাই, যে কোনো ধরনের কাগজপত্র দেখি নাই, যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না। আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানিতে এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 3 উপজেলার 106টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফুলগাজীতে মাছ ধরার সময় বন্যার পানিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন বলছে 82টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9200 মানুষ অবস্থান করছেন। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় অংশ নিয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় অসুস্থ 18 জনকে উদ্ধার করা হয়েছে। গত 7 জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পরশুরাম ও ফুলগাজীর মোট 21টি স্থানের বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে লোকালয়। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি তো বিপদসীমার নিচে, তো এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে কেন, আর দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? দেখো, আজকে সকাল থেকে কিন্তু পরিবেশ পরিস্থিতি ভালো আছে, রৌদ্র উজ্জ্বল আছে। আমি এখন আছি হচ্ছে মুন্সিরহাট আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এখানে আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। এখানে প্রায় 5টি আশ্রয়ণ কেন্দ্র এখনো এখানে মানুষ আছে। তবে কিছু কিছু মানুষ তাদের বাড়ি ঘুরে যাওয়ার জন্য চেষ্টা করছে। কারণ হচ্ছে তারা বলছে পরশুরাম এবং ফুলগাজীর দিকে কিছু অংশের পানি ধীর গতিতে নামলেও এটি এখন যে 22টি স্থান দিয়ে পানি বের হচ্ছে, এগুলো ফেনী সদর এবং ছাগলাইয়া উপজেলার নতুন নতুন গ্রামগুলো প্লাবিত হচ্ছে, যার প্রেক্ষিতে আসলে মানুষের দীর্ঘ এবং সীমাহীন কষ্ট রয়েছে। ফুলগাজী এবং পরশুরামের যে কষ্ট, সেটি আসলে এখন আজ বিকাল থেকে হয়তো চিত্রটি ফুটে উঠবে। আমরা দেখেছি যে পুলিশ, বিজিবি, নৌ সদস্যরা, সেনা সদস্যরা গতকালকে থেকে তাদের খাদ্য সহায়তা এবং উদ্ধার তৎপরতা যেটি তারা সেটি কার্যক্রম চালিয়েছে। আর মোবাইল অপারেটরের কথা বলা গেলেও নেটওয়ার্ক একেবারে কম, যেখানে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। এছাড়াও বিদ্যুৎ বিভাগের বেশ কিছু জায়গাতে প্রায় 20 থেকে মানুষের লাইন যেটি বন্ধ আছে, কারণ যে জায়গাগুলোতে ঝুঁকি আছে, ঝুঁকিগুলোতে লাইন দিলে কোনো দুর্ঘটনা ঘটে, সেই জন্য এই ঝুঁকিপূর্ণ লাইনগুলো বন্ধ করা হয়েছে। আর ফুলগাজী, ফেনী এবং পরশুরামের যে সড়ক, এই সড়কটি এখনো পানির মধ্যে আছে, কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর সমান পানি। এখন আমি যেখানে আছি এটি হচ্ছে আলী আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। সেখানে এখনো কোমর সমান পানি, চতুর্দিকে পানি। স্কুলের যে ভবন আছে, ভবনের দোতলায় কিন্তু নাগরিকদের যারা বানবাসী তাদেরকে দোতলা আশ্রয় নেওয়া হয়েছে। এইখানে তাদেরকে খাদ্য সহায়তা এবং অন্যান্য শুকনো খাবার, যেগুলো শুকিয়ে পানি, সেগুলো তাদেরকে সরবরাহ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে উপজেলাগুলোতে নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্যদেরকে প্রস্তুত করা হচ্ছে, যে কোনো দুর্যোগ মুহূর্তে তারা কাজ করবে। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। গেল বছরের তুলনায় এবার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধির হার বেশি ছিল। পরশুরামে মাত্র 9 ঘন্টায় প্রায় 7 মিটার বেশি উচ্চতায় পানি প্রবাহিত হয়। আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ফেনী সহ চট্টগ্রাম বিভাগে বন্যার পানি নামতে কিছুটা সময় লাগবে। শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ থাকায় জোয়ারের পানি ভাটিতে ধীর গতিতে নামবে। জুলাইয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা নোয়াখালীর মাইজদি। সেখানে এ মাসে গড়ে বৃষ্টি হয় 790 মিলিমিটার, দ্বিতীয় সর্বোচ্চ ফেনীতে 730 মিলিমিটার। গেল কয়েক বছর ধরে ভারী বৃষ্টি ও উজানের ঢলে এই জেলায় বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে।
এবছরও 7 জুলাই থেকে ফেনীতে 2-3 দিন অতি ভারী বৃষ্টি হয়। 8 জুলাই মুহুরী সেলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। মুহুরী নদীর পানি 9 ঘন্টায় বৃদ্ধি পায় 13.85 মিটার। গেল বছর আগস্টে 27 ঘন্টায় 9 মিটার পানি বেড়েছিল। এবার অল্প সময়ে বেশি পানি প্রবাহিত হয়। যদি পানি বৃদ্ধির হার তুলনা করি তাহলে গত 24-এর বন্যা তুলনায়ও এবারের বন্যায় পানি বৃদ্ধির হারটা বেশি ছিল। তবে আমরা আশা করছি যে যেহেতু পানি এখন নেমে যাচ্ছে সেহেতু এটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ 24-এর তুলনায় অবশ্যই কম হবে। 24-এর বন্যাটা পানি তুলনামূলক ধীরে বৃদ্ধি পেলেও সে সময় সাগরে নিম্নচাপের উপস্থিতির কারণে এবং একই সাথে অমাবস্যার জনিত কারণে পানি হ্রাস পাওয়ার হারটা কম ছিল। ফেনী মুহুরী সিলোনিয়া নদীর পানিতে ভেঙেছে বাঁধ, শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি কিছুটা কমলেও লোকালয়ের পানি নামতে সময় নেবে। শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ থাকায় জোয়ারের পানি সহজে ভাটিতে নামবে না। ভরা কটালের কারণে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় পানি থই থই করার কারণে ফেনী ডুমুরি রিভার অথবা মাতামুহুরী রিভার দিয়ে যে রেটে পানির ডিসচার্জ হওয়ার কথা তা কিছুটা স্লোত বা কমে গিয়ে লোকালয়ে যে পানি প্রবেশ করেছে ফেনীতে সেটা বঙ্গোপসাগরে নেমে যাওয়ার রেটটা কিছুটা কমে যাবে। বন্যা পূর্বাভাস কেন্দ্র ও আবহাওয়া পূর্বাভাস বলছে 19 জুলাই থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিতে পারে। তখন আবারও সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা কমে যাওয়ায় এবং পাহাড়ি ঢল ও বৃষ্টিতে এবার 2 দফা বন্যার কবলে পড়েছে খাগড়াছড়ি। গত 3 দিনের বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। পলি পড়ে নদী ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই দেখা দিয়েছে বন্যা। তবে সংকট সমাধানে নেই তেমন উদ্যোগ। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতে উপচে পড়ে নদীর 2 তীর। গত জুন এবং চলতি মাসে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে 2 দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি। গত 3 দিনের বৃষ্টিতে বাঁধ ভেঙে প্লাবিত হয় অনেক এলাকা। পলি মাটি পরে ভরাট হয়ে গেছে, এটা খনন করতে হবে আগে। খনন করলে পানিগুলো দ্রুত চলে যায়। যদি সরকারের নতুন করে কোনো পদক্ষেপ নেয় বা কাজ করাই দেয়, খনন করে একটু গভীরতা বাড়ায় দেয়, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করলে যেভাবে হয় সেভাবে করে দিলে হয়তো হইতে পারে। নদী আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মাটি বড় হয়ে যাচ্ছে। নদী দিয়ে যেই পানি চলাচল করার দরকার ছিল সেই নদীটা ওই রকম খনন হচ্ছে না। রাস্তাটা মনে করেন আর 2-1 ঘন্টা করে পুরোপুরি চলে যাবে। আমাদের এখানে প্রায় সময় মনে করেন বৃষ্টি রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বন উজাড় ও জুম চাষের কারণে মাটি ক্ষয়ে তা জমা হচ্ছে নদীর বুকে। এজন্য চিরসবুজ প্রজাতির বৃক্ষ বনায়নের পরামর্শ বন বিভাগের। স্থানীয় জনগোষ্ঠী তাদেরকে যদি এগ্রিকালচার প্রোডাকশনটা যদি আমরা পাহাড়ে না করে যদি সমতল ভূমিতে যদি উৎসাহিত করতে পারি এবং পাহাড়ি ভূমিগুলোকে আমরা বনায়নের আওতায় যদি আনতে পারি, এটা স্থানীয় জনগণ উপকৃত হবে। নদীর চেয়ে তীরবর্তী এলাকা নিচু হওয়ায় পানির চাপ ধরে রাখতে পারে না চেঙ্গি ও মাইনী। এজন্য নাব্যতা বাড়াতে খননের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। চেঙ্গি এবং মাইনী নদীতে আপনারা জানেন যে বিগত সময়গুলোতে সেভাবে ড্রেজিং না হওয়ার কারণে এখানে নাব্যতার সংকট দেখা দিয়েছে। আশা করছি যে খনন কার্যক্রমটা তারা শুরু করলে আমাদের এখানে নাব্যতার সংকট কেটে যাবে। পাহাড়ি নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইনি জটিলতায় রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে পারছে না জেলা পরিষদ। গত 5 বছর ধরে বন্ধ আছে নিয়োগ কার্যক্রম। প্রতি মাসে অনেক শিক্ষক অবসরে যাওয়ার পর শূন্য পদের সংখ্যা এখন প্রায় 1000। এতে ব্যাহত হচ্ছে শিশুদের পাঠদান কার্যক্রম। 1997 সালে পার্বত্য চুক্তির মাধ্যমে 3 পার্বত্য জেলায় শিক্ষক নিয়োগ ও পদায়নের দায়িত্ব পায় জেলা পরিষদ। পাহাড়ে এই চাকরিতে নিয়োগের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয় 40 বছর, কিন্তু 2020 সালে তা কমিয়ে 30 বছর করলে বাড়ে অসন্তোষ। এক পর্যায়ে বিষয়টি গড়ায় আদালতে। 5 বছর ধরে বন্ধ আছে শিক্ষক নিয়োগ কার্যক্রম। এমনকি এই সময় অনেকে অবসর নিলেও সেসব পদে আর কোনো শিক্ষক পদায়ন হয়নি। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তি চাপে পড়েছেন শিক্ষকরা। শিক্ষক সংকট হলে আমাদের সঠিক পাঠদান তো হওয়া দূরের কথা, আমাদের খুব কষ্ট করে চালাতে হচ্ছে। এটা বিদ্যালয়গুলোতে যদি শিক্ষক পদ শূন্য থাকে আমাদের লক্ষ্যটা আমরা অর্জন করতে পারি না। অনেক স্কুলে 2 জন টিচার নিয়ে স্কুল চালাতে হচ্ছে।
সচেতন মহল বলছে, সমস্যার সমাধান না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন প্রজন্মের শিশুরা। এজন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। ব্যক্তিগত অভিমত হলো যে জেলা পরিষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত কার্যকরী করার মাধ্যমে এই এলাকার শিক্ষা সংকটকে দূরীভূত করা। শিক্ষক নিয়োগ জটিলতায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে দাবি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। যে কারণে নিয়োগটা বন্ধ আছে সেটি হলো যে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন আছে। তো রিট পিটিশনের কারণে সেখানে মামলাটা থাকাতে এখানে নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করা যাচ্ছে না, যার ফলে এটি আসলে পড়াশোনা এবং বিভিন্ন প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে স্বাভাবিকভাবেই। জেলায় 760টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে প্রায় 50,000, তবে সহকারী শিক্ষক 602টি এবং প্রধান শিক্ষকের পদ খালি আছে 373টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উচ্চ সুদ ও করহার এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তায় দেশে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর পরিমাণ। গেল অর্থ বছরের 10 মাসে এফডিআই এসেছে $91 কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে $36 কোটি কম। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগের সংকট ও চ্যালেঞ্জগুলো যেন ভবিষ্যতে না থাকে সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাড়াতে হবে অর্থায়নের সুযোগ। দেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসায় মন্দার প্রভাবে কমেছে বিদেশি বিনিয়োগ। এমন পরিস্থিতিতে কমেছে শিল্পের উৎপাদন, পাশাপাশি বাড়ছে বেকারত্বের হার। সব মিলিয়ে আস্থাহীনতায় পড়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল 2024-25 অর্থবছরের জুলাই থেকে এপ্রিল 10 মাসে বিদেশি বিনিয়োগ এসেছে $91 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল $127 কোটি। গত অর্থবছরের প্রথম 6 মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $21 কোটি। আগের বছরের প্রথম 6 মাসেই এসেছিল $33 কোটি। কেউ বলতে পারবেন যে অমুক চাইনিজ একটা গার্মেন্টস করেছে গত 8 মাসে, বা একটা স্পিনিং মিল করেছে, বা আমাদের সাথে পার্টনারশিপ করেছে। তারা কি বেকুব যে আমার সাথে পার্টনার হবে আন্ডার দি সার্কামস্ট্যান্সেস, যেখানে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে আইন শৃঙ্খলার অবনতি এবং ব্যবসায় মন্দা থাকায় বাংলাদেশে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না বিদেশি বিনিয়োগকারীরা। ব্যাংকের উচ্চ সুদহার ও করহার কমিয়ে উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানোর তাগিদ তাদের। পলিটিক্যাল আনসার্টেনটি ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ছিল, আবার এই বছরের ইলেকশন হবে নাকি হবে না, কবে হবে। তো তা সত্ত্বেও এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি আছে, এটা আমি মনে করি আরেকটা টার্ন অ্যারাউন্ড। আর ইনফ্লেশন আমি সেই জায়গাটায় এখনো আমাদের ভালো সাফল্য নেই। চলমান রাজনৈতিক অস্থিরতা, ব্যক্তি পর্যায়ে নিরাপত্তার ঘাটতি, এই বিভিন্ন কারণে যেটা হয়েছে যে ব্যবসায়ীরা এক ধরনের অনিশ্চয়তা ছিলেন, ফলে স্বাভাবিক যে ব্যবসা কর্মকাণ্ড সেটি যেমন বিঘ্নিত হয়েছে শুরুর দিকে অনেক বড়ভাবে, যদিও পরবর্তীকালে সেটা কিছুটা হলে স্থিতিশীল হয়েছে, কিন্তু নতুন বিনিয়োগ যেটা দেশীয় বিনিয়োগ বলি বা বৈদেশিক বিনিয়োগ বলি, দুই জায়গাতেই খুব উল্লেখযোগ্য কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। বিশ্লেষকদের মতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও উৎসাহিত হবে বলে মনে করেন তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। এমন ঋণ সম্পর্কে 23 ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক 3 গভর্নরের বিষয়েও নথি তলব করেছে কমিশন। বৃহস্পতিবার বিকেলে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য দেন। 2009 সালে পুনর্তফসিলের মাধ্যমে খেলাপি ঋণ নিয়মিত করার সুবিধা চালু করে আওয়ামী লীগ সরকার। এই ব্যবস্থায় ঋণের একটি ছোট্ট অংশ পরিশোধ করেই খেলাপির তকমা এড়ানো যায়। এতে ব্যাংক খাতে দৃশ্যত ঋণ খেলাপি থাকে না, তবে বাড়তে থাকে কুঋণের পরিমাণ। এভাবে কুঋণ দাঁড়িয়েছে প্রায় 4,20,000 কোটি টাকার বেশি। আর এই সুবিধা পায় অ্যাসালম, বসুন্ধরা, অরিয়ন, যমুনা, কেয়া সহ অনেক গ্রুপ। এসব ঋণের 23 ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। পাশাপাশি সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সম্পর্কেও তথ্য চেয়েছে সংস্থাটি। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে সকল দপ্তরে অনুসন্ধানের স্বার্থে সকল দপ্তরে অনুসন্ধানের কর্মকর্তা
যেখানে যেখানে প্রয়োজন মনে করেন সেই জায়গাগুলোতে আসলে চিঠিপত্র প্রেরণ করেন। এছাড়া মহাখালী ডিএনসিসি হাসপাতাল নির্মাণে ৩,৩০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ইকবাল কবির সহ ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩,৩০,৬১,০০০ টাকার বেশি তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবিরের প্রত্যক্ষ মদদে SRS ডিজাইন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান উত্তর সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন। এদিকে টিআর ও কাবিখার নামে অর্থ লোপাটের অভিযোগে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক দফায় নীতিমালা করেও টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না প্রশাসন। পর্যটকবাহী হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করা যাচ্ছে না। এতে ক্ষতি হচ্ছে ফসলি জমি ও অস্থায়ী বাঁধের, কমছে হাওরের মাছ পাখি। টাঙ্গুয়ার হাওরের ভেতরে ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ করবে না, ওয়াচ টাওয়ার এলাকায় গান বাজনা করা যাবে না, এমন মাইকিং করা হচ্ছে হাওরের প্রবেশ মুখে। তবে মাইকিং এর নৌকার পাশ দিয়ে প্রবেশ করছে বড় বড় হাউসবোট সহ ইঞ্জিন চালিত নৌকা। চলছে সাউন্ড সিস্টেম ব্যবহার করে গান বাজনা। তুমি মাইক নিও না, মাইক চলে না, আমরা ওই সুলমানপুর আর এদিক থেকে আমরা বন্ধ করে দিই। হাউসবোট যদি হাওরের মাঝখানে থাকে তাহলে আমাদের সুবিধা হয়, জায়গা পরিষ্কার থাকে। আর এই ছোট ছোট নৌকা দিয়া আইসা মনে করেন যে ওরা ঘুরে। পর্যটকবাহী হাউসবোট নির্ধারিত রুট না মানায় ফসলি জমি অস্থায়ী বাঁধের ক্ষতি হচ্ছে, কমছে হাওরের মাছ। নৌযান প্রবেশ না করলে হাওরের পরিবেশ ঠিক থাকবে বলছেন পর্যটকরা। পরিবেশটা যদি ওই বোটগুলো না ঢুকে তাহলে খুবই ভালো থাকবে, ঠিক আছে। এখানে ওই বোটগুলো ঢুকাতে মনে করেন যে আপনার পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। সম্প্রতি জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের চলাচলে কয়েক দফা নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালা বাস্তবায়নে প্রচারণা চালানোর পাশাপাশি না মানলে জরিমানাও করা হচ্ছে। আমাদের স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসার আছেন উনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা হাউসবোট যে মালিক যারা তাদেরকে নিয়ে বসেছি, তারা আমাদের কাছে অঙ্গীকার করেছে তারা হাউসবোট ওয়াচ টাওয়ার এলাকায় প্রবেশ করাবে না। কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গুয়ার হাওরে গত ৫ বছর ধরে হাউসবোট চলাচল করছে, প্রতি বছরই বাড়ছে সংখ্যা। বর্তমানে হাউসবোট আছে ৫০০-র বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।